দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব স্বাস্থ্য খাতের সংকট নিয়ে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর স্বাস্থ্য খাতে কোনো ধরনের ডেভেলপমেন্ট আসেনি, বরং স্বাস্থ্যসেবা আরও খারাপ পর্যায়ে চলে গেছে। আমরা জানি যে প্রায় 200 ডাক্তার আওয়ামী লীগীকরণের নামে তাদেরকে জয়েন করতে দেওয়া হচ্ছে না, ফলে সাধারণ মানুষ এই সরকারি ডাক্তারদের কাছ থেকে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং সেই ডাক্তাররাও কিন্তু কোনো সেবা দিতে পারছে না। তারপর বিভিন্ন হসপিটালে আমরা দেখেছি বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা, জটিল রোগের চিকিৎসা সেবা বন্ধ হয়ে আছে, কারণ সেগুলোতে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। কোনো হসপিটালে যন্ত্রপাতি নষ্ট হয়েছে, সেই হসপিটালগুলো সরকারি সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে যোগাযোগের পরেও তারা কোনো ধরনের কোঅপারেশন পাচ্ছে না। এটার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্ত যেসব ফ্যামিলি এবং নিম্নবিত্ত যেসব ফ্যামিলি যারা সরকারি হসপিটালের উপর ডিপেন্ড করে থাকে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। তো আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে আজকে আমরা এই আলোচনাটি করব যে আসলে কি ঘটছে, এই স্বাস্থ্য খাতের সংকট কতটা চরমে। তো এই রিপোর্টটি নিয়ে আমরা দুজন মিলেই আলোচনা করব। আমার সাথে আলোচনায় যোগ দিবে তাওসিয়া তাজমিম। আমরা আজকে এই বিষয়টি নিয়ে জানবো যে কেন স্বাস্থ্য খাতে এত সংকট। তাওসিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি বিভিন্ন ধরনের এখানে উদাহরণ দিয়েছেন যে স্বাস্থ্য খাতে যে সংকটগুলো, আপনি যদি একটু বলেন যে আসলে কি হচ্ছে এখানে। আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে সাধারণ মানুষের যে সবসময় যে সমালোচনা, উদ্বেগ বা অসন্তুষ্টি, এটা সবসময় ছিল। তো সরকার পতনের পর, আওয়ামী সরকার পতনের পর মানুষজন ভাবছিল যে নতুন করে হয়তো এই ভোগান্তিটা কমবে, কিন্তু এটা কমেনি, বরং অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। আবার আপনি শুরুতেই যেটা বললেন যে অনেক ডক্টরকে জয়েন করতে দেওয়া হয়নি। তো আমরা দেখেছি যে বেশ কিছু ডক্টর আছে যারা হলো আওয়ামী সরকারের আমলে ঢাকায় নিয়োগপ্রাপ্ত বলে তাদের বিভিন্নখানে বদলি করা হয়েছে, এবং তারা আমরা একজন ডাক্তারের উদাহরণ আমরা দিয়েছিলাম আমাদের নিউজে, যাকে রংপুর মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে, সেখানে তাকে জয়েন করতে দেয়নি, তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে, সেখানেও জয়েন করতে দেয়নি। তো এখানে হয় কি, জয়েন যে করতে দেয়া হচ্ছে না, সেখানে আবার এতটাই অরাজকতা যে তাকে কিন্তু অফিসিয়ালি বলা হচ্ছে না যে তাকে জয়েন করতে দেওয়া হচ্ছে না। আবার সে যেহেতু ওখানে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু সে যখন অফিসিয়ালি জয়েন করতে পারছে না, তখন কিন্তু সে কোনো সার্ভিস দিতে পারছে না। এবং সে যখন জয়েন করতে পারছে না, সে যখন ঢাকা অফিসকে জানাচ্ছে, ঢাকা অফিস আবার বলছে আপনাকে যে জয়েন করতে দেওয়া হচ্ছে না তার প্রমাণ কি। আবার সংশ্লিষ্ট যেখানে জয়েন করতে দেওয়া হচ্ছে না, তারাও কোনো অফিসিয়ালি চিঠি দিচ্ছে না। তাহলে কোন ধরনের অরাজকতা চলছে? এবং এটাতে কিন্তু সবসময় সাফারার কিন্তু রোগী, কারণ ওই যে বিশেষজ্ঞ ডক্টরের ট্রিটমেন্ট পেলে সাধারণ রোগী আসলে তার জন্য ভালো হতো, এটা একটা সমস্যা হচ্ছে। তারপর যন্ত্রপাতি নষ্ট বললেন আপনি, এবং আপনার ওখানে আরেকটি কথা বলে যায় যে এই যে ডাক্তারদের জয়েন করতে দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু খুব ভালো একটা এক্সকিউজ তারা ইউজ করে যে বৈষম্য বিরোধী ছাত্ররা তাদেরকে জয়েন করতে দিচ্ছে না। তাহলে বৈষম্য বিরোধী ছাত্ররা কি ওই সাধারণ মানুষ যে ভুক্তভোগী তাদের কি কোনো সহযোগিতা করার চেষ্টা করছে? বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা এটা সব সময় যে হলো যার টাকা আছে সে চিকিৎসা পাবে, যার টাকা নেই সে মরে যাবে, না হলে মায়ের খাবে, মেয়েরে আদায় করে নেবে, এরকম। এখানে যে অধিকার একটা বিষয় স্বাস্থ্য সেবা, এটা কখনোই ছিল না, এখনো আপনি যন্ত্রপাতির কথা বলছিলেন। যন্ত্রপাতির একটা বিষয় যে আমরা জানি যে সরকারি হসপিটালে যন্ত্রপাতি নষ্ট থাকে, রোগীরা প্রাইভেটেই যায়, বেশিরভাগ সময় এটা শুনি, এবং এটাই বছরের পর বছর চলছে, এখনো চলছে। আমরা সোহরাওয়ার্দী হসপিটালের আমাদের পরিচিত এক রোগী যখন একটা চোখের অপারেশন করতে গেল, তখন আমরা জানলাম যে সেখানে অপারেশন থিয়েটার সেই অক্টোবরে পুড়ে গেছে। এখন আজকে হলো মে মাস, এখন পর্যন্ত ওই অপারেশন থিয়েটার কিন্তু চালু হয়নি। আমরা সোহরাওয়ার্দীর ওই হসপিটালের যে ডিপার্টমেন্টের অপারেশন থিয়েটার পুড়ে গেছে, সেই চক্ষু বিজ্ঞান ডিপার্টমেন্টে গেলাম। সেখানকার যে প্রধান, সে বলল যে উনি মিনিস্ট্রিতে জানিয়েছে। ওখানকার ডিরেক্টরের সঙ্গে কথা বললাম, সবাই বলছে মিনিস্ট্রিতে জানিয়েছে। মিনিস্ট্রিতে আমরা যখন কথা বললাম, বলছে আমরা এটা জানি না, জানলে ব্যবস্থা নিব। এই আশ্বাস কিন্তু আমরা সব আমলেই পাই, সব নিউজেই পাই যে জানলে ব্যবস্থা নিব। হসপিটালে এই যে চোখের যে অপারেশন বন্ধ, আপনি এখানে একটি উদাহরণ দিয়েছেন বা আমরা দিয়েছি যে যেখানে সোহরাওয়ার্দীতে তার যে ট্রিটমেন্ট করতে 20,000 টাকা খরচ হতো, তারা যখন এখানে ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা কিন্তু বেসরকারি হসপিটালে যে একই অপারেশন তারা 80,000 টাকা খরচ করছে। হ্যাঁ, কিন্তু বেসরকারি হসপিটাল আমরা জানি যে 1 লাখের নিচে আসলে কোনো কিছুই হয় না। হয়তো অপারেশনের খরচের পর তার তো থাকা
অন্য কিছু আছে। এই যে খরচটা একজন রোগীর 3 গুণ বেড়ে যাচ্ছে এবং আমরা বারবার বলছি, এই সরকারও বলছে, আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন বলছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাবো, কিন্তু কমানোর তো কোনো উদ্যোগ নাই, বরং আরো অরাজকতার কারণে বেড়ে যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিডনি ট্রান্সপ্লান্ট হতো নিয়মিত এবং আমাদের যে রোগীরা সবচেয়ে বেশি বিদেশে যায় তার মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট করতেই বেশি যায়। তো এই সরকার যখন ক্ষমতায় আসলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রায়োরিটি ছিল যে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার এই ট্রিটমেন্টগুলো দেশেই দিব। তো ওই সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট এখন একেবারেই থেমে আছে। কারণ হলো বিএমইউ যে ডক্টর কিডনি ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান যে ছিল, যার আন্ডারে কিডনি ট্রান্সপ্লান্ট হতো, উনি আগের সরকারের আমলে বিএমইউর গুরুত্বপূর্ণ পদে ছিল। তো উনি এখন হসপিটালে ঢুকতে পারেন না। নতুন টিম তৈরি করতে চেয়েছে এখনকার প্রশাসন, কিন্তু এই টিমগুলা কিন্তু একদিনে তৈরি হয় না, কারণ এখানে তো বিশেষায়িত একটা সেবা। টিম তৈরি করতে সময় লাগছে। এই টিম 2টা অপারেশন কিডনি ট্রান্সপ্লান্ট করছে, সেগুলো সফল হয়নি। এখন যে ডক্টর জয়েন করতে পারছে না, শুধু তার কারণে একদম একটা সার্ভিস থেমে আছে এবং অনেক সাধারণ রোগী, গরিব রোগী, ক্রিটিক্যাল রোগী, তারা কিডনি ট্রান্সপ্লান্ট অপেক্ষায় ডোনার নিয়ে বসে আসছে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে, তাদের সিভিয়ারিটি বাড়ছে, হয়তো অনেকে মারাও যাবে, আমরা এটা জানবই না। আচ্ছা, আপনি বলছিলেন যে এই যে সার্ভিস নেই, তারপরে যন্ত্রপাতি কেনাকাটা হচ্ছে না, এই কেনাকাটাগুলো কি হচ্ছে না? আসলে কি হচ্ছে? দুর্নীতি হচ্ছে এখানে? আসলে কি আগের মতোই দুর্নীতি চলছে? কেনাকাটা হচ্ছে না এখন। কেনাকাটার বিষয়ে আরেকটা কথা বলছি আপনাকে, যে আমাদের নিউজে আছে স্বাস্থ্যের সব কর্মসূচি হলো 5 বছর মেয়াদী সেক্টর প্রোগ্রামের আওতায় হয়। তো আগের সরকারই কিন্তু সেক্টর প্রোগ্রাম থেকে বের হওয়ার একটা পরিকল্পনা করেছিল যে এটাই হলো শেষ সেক্টর প্রোগ্রাম। তো বর্তমান যে সরকার, ওনারা 5ই আগস্ট ওই সেক্টর প্রোগ্রামের মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুন থেকে এবছরের মে পর্যন্ত। সেক্টর প্রোগ্রামে একটা কর্মসূচি স্বাস্থ্যের যত কেনাকাটা, অবকাঠামো ও নির্মাণ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে বেতন ভাতা সবকিছু এর আওতায় করা হয়। তো মানে স্বাস্থ্যের সব কিছু সেক্টর প্রোগ্রামের আওতায় হয়। তো এখানে 32টার মতো প্রোগ্রাম থাকে, স্বাস্থ্য হেলথ সেক্টর পুরোটা মিলায়। তো এই প্রোগ্রামটা বন্ধ আছে গত বছরের জুন থেকে। এর ফলে হয়েছে কি, আমরা দেখেছি যে কমিউনিটি ক্লিনিকের 14,000 কর্মী আপনার 7 মাস বেতন পায়নি। তারপরে তারা ঈদের আগে অনেক লেখালেখি, আমরা প্রত্যেকটা মিডিয়া লিখছে, তখন 3 মাসের বেতন পেয়েছিল। এখন ওদের আবার বেতন একটু বাকি আছে, এগুলো পাবে, মানে রেগুলার হবে, কিন্তু 634 জন বেতন পাবে কিনা এটা একটা অনিশ্চয়তা আছে। তারপর শিশু বিকাশ কেন্দ্র একটা আছে, যে 35টা হসপিটালে যারা একটু পিছিয়ে পড়া শিশু, মানে হলো অটিজম বা মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছে, যে অটিজম বৈশিষ্ট্যপন্ন শিশু, এদের চিকিৎসার জন্য কিন্তু সরকারের একটা প্রোগ্রাম ছিল যে এদের যারা চিকিৎসা দেয় তারাও আবার বেতন পাচ্ছে না, এবং এই কর্মসূচিটা থেমে যাবে কিনা, তাহলে কিন্তু 5ই আগস্টের পর আসলে এইগুলো হয়েছে। এবং ওষুধ দেয় কিন্তু আমাদের এনসিটি কর্নার, মানে জেলা পর্যায়ে হসপিটালগুলোতে হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলোর ওষুধ সরকার ফ্রিতে দেয়। তো এই ওষুধ যেহেতু কেনা হচ্ছে না, ওষুধের সংকট একটা দেখা দিচ্ছে। তারপর হলো জন্ম নিয়ন্ত্রণ বিভিন্ন পদ্ধতি সরকার ফ্রি দেয়, সেগুলো সংকট শুরু হয়ে গেছে, কারণ 1 বছর ধরে কেনা হচ্ছে না। তারপরে হলো জলাতঙ্ক প্রতিরোধে যে ভ্যাকসিন, কুকুর কামড় দিলে বা ভ্যাকসিনের সংকট দেখা যাচ্ছে, এটা কিন্তু মারাত্মক, কারণ জলাতঙ্ক তো মৃত্যু হার অনেক বেশি। তো এই সংকটগুলো কিন্তু আছে, এগুলো নিয়ে রেগুলার লেখালেখি হচ্ছে এবং সরকার জানে। এখন হয়তো আশা করা যাচ্ছে যে বাজেট হলে আপনি কি জন্য বলছিলেন হবে। হ্যাঁ, আমরা এটা বললাম যে কেনাকাটায় দুর্নীতি নাই, যন্ত্রপাতি কিনতে দুর্নীতি হচ্ছে না, কিন্তু দুর্নীতি যে একেবারে থেমে গেছে এটা কিন্তু না। এটা সরকারি তথ্যই বলছে যে দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহকারী এবং ব্যক্তিগত সহকারী 2 জন, তাদেরকে দুদক তলব করেছে এবং তাদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। তো 9 মাসে যদি একটা নতুন সরকার, যাদের নিয়ে আমরা অনেক বেশি আশা করি, তাদের বিরুদ্ধে এই দুর্নীতি, এটা আসলে সবার জন্য দুঃখজনক একটা ঘটনা। ধন্যবাদ আপনাকে তাওসিয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে গত 16 বছরে এই সময় আমরা দেখেছি স্বাস্থ্য খাতকে কিভাবে পলিটিসাইজ করা হয়েছে, ডাক্তারদের মধ্যে কি ধরনের পলিটিক্স ঢুকায় দেওয়া হয়েছে, যে কারণে স্বাস্থ্য সেবায় চরম বিপর্যয় নেমে এসেছিল। এরকম বিভিন্ন ধরনের ট্রান্সফার থেকে শুরু করে মানে অনেক ধরনের পলিটিসাইজেশন আমরা দেখেছি এই হেলথ সেক্টরে। কিন্তু 5ই আগস্টের পর ঠিক সেটা রিপ্লেসমেন্ট হয়েছে, যে আওয়ামী লীগের লোকজনকে যেরকম ডাক্তার, তো সে ডাক্তারকে তো আসলে এরকম মানে রাজনীতির সঙ্গে যুক্ত করা হলে যেটা হবে সাধারণ মানুষ আসলে ভোগান্তির শিকার হবে, সেটা যেমন আওয়ামী লীগ সরকার ঠিক করতে পারেনি। এবং 5ই আগস্টের পর দেখেছি যে এখানে আরেকটি রাজনৈতিক দল এসে সমস্ত কি পোস্টগুলো তারা দখল করে তারা এখন আওয়ামী লীগীকরণের নামে কোনো ডাক্তারকে জয়েন করতে দিচ্ছে না, বা বেশিরভাগ ডাক্তারকে জয়েন করতে দিচ্ছে না। তো আমরা আসলে রাজনীতির সঙ্গে কে জড়িত না সেটা আমরা জানতে চাই না। সাধারণ মানুষ যেটা চায় যে তারা যেন সরকারি হসপিটালে যেয়ে তাদের চিকিৎসাটা পায়, তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে যেটা তাদের রাইটস, বেসিক রাইটস, সেটা যেন তারা পায়। কিন্তু সেইটা কিন্তু 5ই আগস্টের পর আমরা এনশিওর হতে দেখিনি, বরং এই অবস্থা, এই সংকট আরও চরমে পৌঁছেছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।